তোদের আগের দিন যেগুলো করতে দিয়েছিলাম সেগুলোকে পরের পর করিয়ে দিয়ে দেয়। প্রথম নম্বর দিয়েছিলাম BCl2 সংকরায়ন হাইব্রিডাইজেশন করতে দিয়েছিলাম BCl2। প্রথমে কী করবি, ফার্স্ট কাজ বলেছি 1 নম্বর পয়েন্ট যে লুইস স্ট্রাকচার রাখবি। বেরিলিয়ামের ভ্যালেন্সি বা যোজ্যতা 2, ক্লোরিনের 1, তাহলে BCl2 লুইস স্ট্রাকচারটা এরকম। লুইস স্ট্রাকচারটার গুরুত্বটা এটাই যে বেরিলিয়ামের কতগুলো একক ইলেকট্রন আনপেয়ার্ড ইলেকট্রন সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের কাজে লাগবে সেটা তোরা খুঁজে পাবি। লুইস স্ট্রাকচারে দেখ বেরিলিয়ামের 2টো সিঙ্গেল বন্ড, 1 বন্ধন আছে, 2টো সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড আছে, তাহলে বেরিলিয়ামের 2টো একক ইলেকট্রন কিন্তু সংকরায়ন বা হাইব্রিডাইজেশনের কাজে লাগবে। যতগুলো সিঙ্গেল বন্ড থাকবে, যতগুলো সমযোজী বন্ধন থাকবে, কোভ্যালেন্ট বন্ড থাকবে, ঠিক ততগুলোই ইলেকট্রন হাইব্রিডাইজেশনে কাজে লাগবে। এটা ফার্স্ট কথা, 1 নম্বর পয়েন্ট উল্লেখ করে দিলাম। এরপর কেন্দ্রীয় পরমাণু বা সেন্ট্রাল অ্যাটম বেরিলিয়ামের ইলেকট্রনীয় বিন্যাস। দেখ বেরিলিয়াম 4 তার গ্রাউন্ড স্টেট GS মানে হচ্ছে গ্রাউন্ড স্টেট, তার ইলেকট্রনীয় বিন্যাস হচ্ছে 1:2:2p0। তোরা 2-1জন প্রশ্ন করছিলি যে স্যার টুপিটাকে রাখবো কি রাখবো না। দেখ এটা হচ্ছে প্রয়োজন সাপেক্ষ, তুই রাখবি কি রাখবি না এটা তোর প্রয়োজনের উপর ডিপেন্ড করছে। আমাদের যে সংকরায়ন আমরা যে পড়লাম, এসের সঙ্গে পি ছাড়া সংকরায়ন কিন্তু হচ্ছে না, তাহলে পিটাকে তোকে রাখতে তুই বাধ্য। এমন কোনো সংকরায়ন, দেখ আমি 8টা সংকরায়ন আগের দিন দেখিয়েছি, তাতে এমন কোনো সংকরায়ন নেই যেখানে পি সাবসেলটা কাজে লাগেনি, তাহলে তোকে পিটা রাখতে হবে 2:2p0। কোনো কোনো ক্ষেত্রে তুই ডিকে অ্যাভয়েড করতে পারিস, কিন্তু এস এবং পিকে তুই বাদ দিতে পারিস না। তাহলে 2p0 1:2:2p0 জিরোটাকেও দেখাতে হবে, কারণ আমরা এটা সংকরায়নটা এস এর সাথে পি এর করবো। দেখ এবারে গ্রাউন্ড এক্সাইটেড সেটা ইলেকট্রনটা এখানে তুললাম। এবারে আমার দেখ যেহেতু 2টো ইলেকট্রন একক চাই, তাহলে এই যে 2টো ইলেকট্রন হয়ে গেল, 2টো ইলেকট্রন একক মানে হচ্ছে sp সংকরায়ন বা sp হাইব্রিডাইজেশন। sp সংকরায়ন s আর p 2টো বন্ড হবে, sp হাইব্রিডাইজেশনে 2টো বন্ড, sp হলে 2টো বন্ড হচ্ছে, sp2 হলে 2 আর 1 3টে বন্ড হবে, sp3 হলে 4টে বন্ড হবে ইত্যাদি। অর্থাৎ নাম্বার অফ হাইব্রিড অরবিটালের সংখ্যা সমান নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধনের সংখ্যা হবে। তাহলে এটা আমরা ফার্স্ট স্টেপ গেল, এটাকে মুছে দিচ্ছি। দেখ এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ ইলেকট্রনিক কনফিগারেশন। থার্ড স্টেপে বলেছিলাম তোদের যে হাইব্রিডাইজেশনটা করে দিতে হবে, 3 নম্বর ধাপে সংকরায়ন করে দিয়েছি। আর এটার পরে একদম ডাইরেক্ট টেবিল 1-এ চলে যাবি, sp সংকরায়নের লিনিয়ার। 4 নম্বরের স্ট্রাকচার বা জিওমেট্রি, গঠন বা জ্যামিতি যেটা খুশি তোকে বলতে পারে, লিনিয়ার বা রৈখিক, বাংলায় এটাকে বলা হয় রৈখিক। লিনিয়ার গঠন BCl2 বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, এটা আগের দিন বলেছি। তাহলে 4টে পয়েন্ট তোকে সবসময় ব্যবহার করতে হবে। 1 নম্বর লুইস স্ট্রাকচার, 2 নম্বর ইলেকট্রনিক কনফিগারেশন কার না সেন্ট্রাল অ্যাটম কেন্দ্রীয় পরমাণু 2 নম্বর, 3 নম্বর হচ্ছে সংকরায়ন এবং 4 নম্বর হচ্ছে জ্যামিতি বা গঠন বা স্ট্রাকচার বা জিওমেট্রি। এবং সেটা লিখে দিতে হবে লিনিয়ার, এবং ছবিটাকেও গঠনটাকেও এঁকে দিতে হবে। এই যে BCl2 লিনিয়ার দেখিয়েছি। জয়েন্টের জন্য আরেকটা শুধু এক্সট্রা দেয় ওভারল্যাপিংটাকে দেখ। sp হাইব্রিডাইজেশনটা হচ্ছে কি, sp হাইব্রিড অরবিটালগুলোর গঠন হচ্ছে এরকম, এটা হচ্ছে sp হাইব্রিডাইজড অরবিটালস, sp সংকরায়িত কক্ষক BCl2 2টো কক্ষক। আর ক্লোরিনটা টার্মিনাল অ্যাটম প্রান্তীয় পরমাণু, কারণ ওভারল্যাপিংটা একজনের সঙ্গে একজনের হয়। ওভারল্যাপিং ব্যাপারটা কেমন দেখ, ধর যদি অফলাইনে টিউশন হতো, আমার কাছে তোদের কেমিস্ট্রির টিউশন আছে সকালবেলায় 7টা থেকে 8:30। এবার কোনো অঙ্কের সাথে তোদের টিউশন একদিন দিয়ে দিয়েছে 8টা থেকে 9:30। এই যে তাহলে 8টা থেকে 8:30, এটা আমার কাছেও টিউশন রয়ে যাচ্ছে, অঙ্ক স্যারের কাছেও টিউশন রয়ে যাচ্ছে। এই 8টা থেকে 8:30 অংশটাকে তোরা বলবি যে আমাদের জয়ন্ত স্যারের সাথে ওই অঙ্ক স্যারের টাইমটার ওভারল্যাপ করে যাচ্ছে। ওভারল্যাপ মানে একটার উপর আরেকটা চেপে যাওয়া। তাহলে বেরিলিয়ামের সংকরায়িত কক্ষ এরকম। ক্লোরিনের হচ্ছে দেখ, ক্লোরিনের এখান থেকে বুঝতে পারবি কী করবি। ক্লোরিনের একটা বন্ড লাগবে, একটা ক্লোরিনের একটা বন্ড, অর্থাৎ একটা একক ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন লাগছে। ক্লোরিন ইলেকট্রনীয় বিন্যাস লিখলাম 3:3p5, শেষটা লিখলাম, প্রথমটা 1:2:2p6 লিখতে পারতিস।
আমি যোজক কক্ষপথটা দেখলাম, কারণ আগেরগুলো সব ভর্তি আছে। তা 3:3p5 দেখ পি জেডে একটা ইলেকট্রন একক আছে, তাহলে এটাই ওভারল্যাপিং, এটাই বন্ধনে কাজে লাগবে। তাহলে ক্লোরিনের পিজেডটা দেখতে হচ্ছে এরকম, এখানে সংকলন করা দরকার হচ্ছে না, মৌলিক কক্ষক বা টার্মিনাল বা এলিমেন্টারি অরবিটালটাই কিন্তু কাজে লাগছে বন্ধন তৈরিতে। কেন্দ্রীয় পরমাণু সংকরায়িত কক্ষক আর প্রান্তীয় পরমাণু সাধারণ যে কক্ষক, যেটাকে মৌলিক কক্ষক বা সাধারণ কক্ষক বলা হয়, যে কক্ষকগুলো আমরা শিখেছি সেই কক্ষকগুলোই কিন্তু কাজে লাগছে। তাহলে ক্লোরিনের দেখ এরকম আর বেরিলিয়ামের এরকম, এদের মধ্যে ওভারল্যাপিং হয়ে গেল এরকম। তাহলে সরলে কী করবো, ওভারল্যাপিংটার টাইপটা কী হলো, বেরিলিয়ামের হচ্ছে এসপি আর ক্লোরিনের পি, এসপিপি ওভারল্যাপিং হয়ে গেল। ওভারল্যাপিং এটা জয়েন্টে দেয়, এই পার্টটাকে জয়েন্টের জন্য দেখালাম, ঠিক আছে। BCl2 হলো। তাহলে এর পরেরটাতে আমি চলে যাচ্ছি, এটাকে আমি ছেড়ে রাখি তাহলে স্ক্রিনশট নেবার জন্য। পরেরটাতে চলে যাচ্ছি, সম্ভবত তোদের BF3 আর CH4টা আগেই করানো ছিল, আমি আর একটা অন্যতে যাচ্ছি, PCl5। PCl5-এর দেখ ফসফরাসের যোগ্যতা হচ্ছে 5, তাহলে 5টা ক্লোরিনের সঙ্গে 5টা এক বন্ধন দ্বারা যুক্ত আছে, তাহলে ফসফরাসের 5টা একক ইলেকট্রন লাগবে। এটা 1 নম্বর পয়েন্ট লুইস গঠন হয়ে গেল। 2 নম্বর পয়েন্টে আমি কি করছি, এটাকে 1 নম্বর লেখার দরকার নেই, বারবার বলে দিলাম। তাহলে ফসফরাসের 15 ইলেকট্রনীয় কনফিগারেশন, 1s2 2s2 2p6 3s2 3p3। দেখ এই জায়গাটাকে ভালো করে বুঝে নে, এই জায়গাটায় অনেকের অসুবিধা হচ্ছে বলছি। 15 হয়ে গেছে ফসফরাসের 3s2 3p3। এবারে ফসফরাসের 5টা একক ইলেকট্রন লাগবে, তো নেই, গ্রাউন্ড স্টেটে নেই। তাহলে 5টা যদি এটার একটা জোড় খুলতে যায় তাহলে আমার 3D কিন্তু লাগছে, তাহলে এক্ষেত্রে আমাকে 3D জিরোটা দেখাতে হবে। তাহলে আমার 3D জিরোটা লাগবে কি লাগবে না ডিপেন্ড করছে এটা প্রয়োজনের উপরে। আমার প্রয়োজন পড়ছে তাই 3Dকে দেখাচ্ছি, কারণ আমরা জানি এরপরে যখন এক্সাইটেড করবো, এটা গ্রাউন্ড স্টেট, উত্তেজিত যখন করব, এক্সাইটেড করব, তখন কি হবে, এখান থেকে একটা ইলেকট্রন এখানে যাবে। অ্যাকচুয়ালি যাওয়াটা হয় না, সেটা তোদের আগেই বলেছি, যাওয়াটা নয়, একসঙ্গে মিশে যায়, দিয়ে আবার গুন্ডের নিয়ম অনুসারে সাজাতে হয়। তাহলে আমরা বলি মুখে যে যায় sp3d হাইব্রিডাইজেশন। sp3 হাইব্রিডাইজেশন হলো কারণ আমাদের 5টা একক ইলেকট্রন লাগবে, 5টা একক ইলেকট্রন করতে হলো, তাই sp3s 3টে p আর একটা d। আর এই দ্বিতীয় বন্ধনীটা ঠিক যতটা পর্যন্ত লাগছে এতটা পর্যন্ত দিবি, এতটা পর্যন্ত দিবি না, এতটা পর্যন্ত দিবি না, মাথায় রাখবি কথাটাকে, বুঝে নে। এটা অনেকে দেখছিলাম আমাকে যে PDF-গুলো পাঠিয়েছিস, তা সেখানে গোলমাল করছিস। ধর তোকে sp3d2, sp3d2 মানে এতটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে, সেকেন্ড প্যাকেটে এতটাই d2, এই এতটা পর্যন্ত চলবে না, যেখানে সেখানে দিয়ে দেওয়া চলবে না। তাহলে আমি এখানে একদম 1 নম্বরটা পর্যন্ত দিয়েছি sp3 হাইব্রিডাইজেশন, একদম সরাসরি। তাহলে এটা 3 নম্বর পয়েন্ট হয়ে গেছে। এরপরে আমরা টেবিল 1-এ চলে যাবো। sp3d সংকরায়ন হলে কি হয়, ছবিটা ট্রাইগোনাল বাই পিরামিডাল, p ট্রাইগোনাল বাই পিরামিডাল, বাংলায় এটাকে বলা হয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় গঠন। আর যদি বন্ড অ্যাঙ্গেল বলে তখন এই দুটো হচ্ছে এক্সিয়াল ক্লোরিন, এই 3টে হচ্ছে ইকুটোরিয়াল ক্লোরিন, ইকুটোরিয়াল 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 ইকু রেখে দিলাম। তাহলে ফসফরাস এদিকে Cl এদিকে Cl, এক্সিয়াল এক্সিয়াল যদি হয় 180 ডিগ্রি হবে, Cl ইকুটোরিয়াল PCl ইকুটোরিয়াল হবে 120 ডিগ্রি, আর Cl ইকুটোরিয়াল PCl এক্সিয়াল সমান হবে 90 ডিগ্রি। ব্যাপারটাকে বুঝে নে।
ফসফরাসের সঙ্গে 3টে ইকুইটোরিয়াল এইভাবে আছে, ত্রিভুজাকার, এই যে এরকম ভাবে, তাহলে একে অপরে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এরপরে ধর এই রকম দুটো এক্সিয়াল, তাহলে এইটার সঙ্গে 3টেই 90 ডিগ্রি। ছবিতে এইটা মনে হচ্ছে যেন 90 ডিগ্রি নয়, অ্যাকচুয়ালি 90 ডিগ্রি। দেখ এই পেনটার সাথে এই 3টেই কিন্তু 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, আবার এটাও 90 ডিগ্রি। আবার এই দুটো পেন এই যেগুলো বোর্ড পেন মার্কার নয়, এমনি পেন লেখার পেনগুলো, খাতাতে লেখার পেনগুলো, এই যে উপরে আর নিচে যেটা এক্সিয়ালে দেখিয়েছি, এরা কিন্তু একে অপরের 180 ডিগ্রি। এক্সিয়াল হলে সর্বদা 180 ডিগ্রিই হবে, দেখতে পাচ্ছিস? তাহলে আমি এখানে দেখাচ্ছি তোদের, তাহলে এটা ভালো করে বুঝে নে। এই বন্ড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই বন্ড অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, আবার এই বন্ড অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি। দেখে মনে হচ্ছে কিন্তু দ্বিমাত্রিক 2 ডাইমেনশনাল ছবিতে ভালো বোঝা যাচ্ছে না। আবার এটাও 90 ডিগ্রি, এই বন্ড অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, আবার এই বন্ড অ্যাঙ্গেলটাও কিন্তু 90 ডিগ্রি। লাল কালারের যে কোণগুলো দেখেছি প্রতিটা 90 ডিগ্রি। সবুজে দেখাচ্ছি, দেখ এইটা 120, এইটা 120, আর এইটা 3টে ইকুইটোরিয়াল 120। আর নীল কালারে দেখাচ্ছি এই বন্ড অ্যাঙ্গেলটা অলওয়েজ 180 ডিগ্রি হবে। এই সিএল পিসিএল এই বন্ড অ্যাঙ্গেলটা সবসময় সরলরেখা হবে, দুটো এক্সিয়াল। তাহলে বন্ড অ্যাঙ্গেলগুলোর ক্ষেত্রে এরকমভাবে বলবি। আর যদি ওভারল্যাপিং বলে, ক্লোরিনেটটার এর আগেরটার মতো ক্লোরিনেটটা দেখবি পিজেড বেরোচ্ছে, আর SP3D তাহলে ওভারল্যাপিংটা হবে জয়েন্টের জন্য হবে। ওভারল্যাপিংটা ডাইরেক্ট লেখা যাচ্ছে এখানে, ওভারল্যাপিং বা অভিলেপন হবে SP3D, ফসফরাস আর ক্লোরিনের হবে P, মানে পিজেড। কী করে P হবে না, সেই আগেরটা যেমন VCl2 দেখালাম, ক্লোরিনের দেখবি প্রতিটা ক্লোরিনের একটা করে ইলেকট্রন কাজে লাগছে। মৌলিক কক্ষক পিজেডের ইলেকট্রনটা একক আছে, ইলেকট্রনিক বিন্যাস দেখতে দেখতে পাবি। তাহলে ওভারল্যাপিংটা জয়েন্টের বেলা এটা আসে SP3D P ওভারল্যাপিং, ঠিক আছে? তাহলে PCl5 গেল। আমি বোর্ডওয়ার্কগুলোকে একটা পজিশনে ছাড়ছি যাতে তোরা স্ক্রিনশট নিতে পারিস। পরেরটাতে আমি আবার চলে যাচ্ছি, সেটা হচ্ছে SF6। সেটা হচ্ছে SF6। সেটা হচ্ছে SF6। SF6 এর বেলায় দেখ 1 নম্বর লুইস কটন আছে, সালফারের যোজ্যতা 6, ফ্লুরিনের 1, তাহলে সালফার 16, 1s2 2s2 2p6 3s2 3p4। ভ্যালেন্স শেলটার ইলেকট্রনীয় বিন্যাস দেখাচ্ছি, এই গ্রাউন্ড স্টেট, একক ইলেকট্রন সংখ্যা 2, কিন্তু আমার 6টা লাগবে, 6টা যেহেতু কোভ্যালেন্ট বন্ড, তাহলে এটাকে এক্সাইটেড করতে হচ্ছে। এক্সাইটেড করলেই আমাকে 3D0টাকে 3Dটাকে দেখাতে হবে, গ্রাউন্ড স্টেটে দেখাতে হবে। হঠাৎ করে 3D আনতে পারবি না। আর ঠিক নিচে যেটা 3S এর নিচে এই ঘরটা, 3P নিচে এই ঘরটা, 3D নিচে এই ঘরটা, নিচে নিচে যেখানে সেখানে লিখবি না। আর তুই লেখা দিলি 3s2 3p4 3D0, এরকম এটা এটা এরকম করে লিখলি, এরকম দিয়ে আবার এরকম করে লিখলি, এটা কিন্তু চলবে না। 3Dটাকে 3Dর নিচে লিখতে হবে, যেটা যার ব্লকিং তার নিচে। আর এক্সাইটেড স্টেটের ব্লকিংটাকেও ঠিক গ্রাউন্ড স্টেটের ঠিক নিচে নিচে লিখতে হবে, সেইভাবে খাতাটাকে অ্যাডজাস্ট করবি। তাহলে আমাকে এখানে কি করতে হচ্ছে, 6টা ইলেকট্রন একক চাই। তাহলে এই দুটো জোড় খুলে দিলেই দেখ হয়ে যাবে। তাহলে sp3d2 হাইব্রিডাইজেশন 3 নম্বর পয়েন্ট ইলেকট্রনিক বিন্যাস সংকরায়ন পেয়ে গেছি। এরপরে জিওমেট্রি বা স্ট্রাকচার, সালফার একটা স্কয়ার, বেসটাতে উপরটাতে আর নিচটাতে এক্সিয়ালগুলো এখানে থাকছে, তাহলে এটার নাম হবে অক্টাহেড্রাল গঠন বা স্ট্রাকচার, অক্টাহেড্রাল। আর বন্ড অ্যাঙ্গেলটা হবে ফ্লোরিন এক্সিয়াল, সালফার ফ্লোরিন এক্সিয়াল 180 ডিগ্রি,
ফ্লুরিন এক্সিয়াল, সালফার ফ্লুরিন ইকুইটোরিয়াল 90 ডিগ্রি। এই দুটো বন্ড অ্যাঙ্গেল সবাইকার ক্ষেত্রে যে কোনো জিওমেট্রির ক্ষেত্রে হবে, কিন্তু ইকুইটোরিয়ালের বন্ড অ্যাঙ্গেলগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটাতে 90 ডিগ্রি হবে। অক্টাহেড্রাল মানে কি, নিচে স্কোয়ার, উপরে মন্দিরের চূড়ার মতন 4টে তুলে দেয়, নিচে 4টে নামিয়ে দেয়, তাহলে দেখতে কেমন হবে, অনেকটা এরকম দেখতে হবে। এই যে এরকম বেসটাতে এরকম 4টে 90 ডিগ্রি একে অপরের সঙ্গে আছে, আর ওপরে একটা আর নিচে একটা, এই যে এরকমটা, এইটা আর এটার 180 ডিগ্রি, এটার সঙ্গে এই 4টেরই 90 ডিগ্রি, এটার সঙ্গেও 4টেরই 90 ডিগ্রি, আর এরা একে অপরের 90 ডিগ্রি কম হবে পাশাপাশিগুলো, বোঝা গেল? তাহলে এইভাবে গঠনগুলোকে তোদেরকে ভাবতে হবে। আর ওভারল্যাপিং জয়েন্টের জন্য হবে কি, জয়েন্টের জন্য ওভারল্যাপিংটা হবে sp3d2 আর ফ্লুরিনের দেখ 1s2 2s2 2p5 9, তাহলে 2p5 মানে একটা বন্ড লাগছে, ক্লোরিনের মতোই ব্যাপারটা হচ্ছে। দেখ এই যে একটা ইকুইভ্যালেন্ট আছে pz-টা, তাহলে sp3d2 p ওভারল্যাপিং হচ্ছে, অভিলেপনটা হবে sp3d2 সঙ্গে p, মানে যে বন্ডটা হচ্ছে এই ওভারল্যাপিংটা মানে কি, এস এর সঙ্গে এফ এর যে বন্ড হচ্ছে, ধর এই বন্ডটা সালফারের কোন অরবিটালটা কাজে লাগছে আর ফ্লুরিনের কোন অরবিটালটা কাজে লাগছে, তাদের মধ্যে ওভারল্যাপিং হচ্ছে। ওই যে আগের বারে দেখেছিলাম এইরকম একটা ওভারল্যাপিং আর এইরকম একটা ওভারল্যাপিং, এই যে ওভারল্যাপিং, এই কক্ষক আর এই কক্ষ, এটা একটা কক্ষ, ফ্লুরিনের এই কক্ষটা পিজেড, আর সালফারের যদি একটাকে ধরিস sp3d2 সেটা হচ্ছে এটা, এই দুটোর মধ্যে ওভারল্যাপিং হয়ে যাচ্ছে। আর যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে এই ওভারনেসটাকে এরকম করে গোল দেখতে হয়, এরকম করে ওভারল্যাপিং হবে। হাইড্রোজেনের বেলায় এস গোল, CH4 দেখবি গোল দেখিয়েছি আগের দিনের ক্লাসটাতে দেখবি CH4 এর গোল দেখিয়েছি। আর পুরো বোর্ডওয়ার্কগুলো কিন্তু লিখে নিবি খাতায়, তাছাড়া কিছু খুঁজে পাবি না। শঙ্করায়নটা কনসেপচুয়াল, নিজেদেরকে করতে হবে, প্রতিদিন দেখবি নতুন নতুন জিনিস শেখাবো। আর এই সবটা শঙ্করায়নটা হয়ে গেলে একটা লাইভ ক্লাস দেবো, সেখানে তোদের যদি যেখানে যার যা প্রবলেম ছোটোখাটো রয়ে যাবে সেগুলোকে আমাকে বলবি, সেগুলোকে এগুলোকে মেকআপ হয়ে যাবে, সেগুলোকে বুঝতে পারবি, ডাউট ক্লিয়ারটা করে দেবো। তো দেখ SF6 হলো, এরপর চলে আসছে আমি IF7 এ। IF7 আয়োডিনের যোগ্যতা 7, 5, 6, 7। লুইস গঠন তুই যেদিকে খুশি দেখতে পারিস, বন্ডগুলো কোনো জিওমেট্রিটাকে মেনটেন করার কোনো প্রয়োজন নেই। আয়োডিনের 7টা একক ইলেকট্রন লাগবে, আয়োডিন হচ্ছে 53, তাহলে যদি ইলেকট্রনিক বিন্যাস দেখিস 5s2 5p5 হবে, কারণ দেখ হ্যালোজেন, ফ্লুরিনের হচ্ছে 3s2 3p5, ফ্লুরিনের হচ্ছে 2s2 2p5, ক্লোরিনের হচ্ছে 3s2 3p5, ব্রোমিনের হবে 4s2 4p5, আয়োডিনের হবে 5s2 5p5। একই ইলেকট্রনিক বিন্যাস পরপর শুধু ভ্যালেন্স সেল বা যোজক কক্ষপথটা বেড়ে যাচ্ছে। এটা গ্রাউন্ড স্টেট, তাহলে এটার ক্ষেত্রে 5d0টাও দেখাতেই হবে, বুঝতেই পারছিস, কারণ আমাকে 7টা কক্ষক যখন দেখাতে হবে তখন ডি ছাড়া উপায় নেই। এই হচ্ছে আয়োডিনের একটি মাত্র একক ইলেকট্রন, 7টা চাই, এক্সাইটেড করব, এক্সাইটেড করলে সব জোড়গুলোকে আমরা খুলে দেব। এতটা পর্যন্ত sp3d3 শঙ্করায়ন। তার এবার তোরা যদি ছকে দেখিস, এখানে আয়োডিন পঞ্চভুজ বেসটা, আর উপরে আর নিচে এক্সিয়ালে দুটো বন্ড, তাহলে পেন্টাগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি, পেন্টাগোনাল বাইপিরামিডাল। তোরা বাংলা তো এরকম ভাবে লিখবি, অত পঞ্চভুজীয় দ্বি পিরামিডে লেখা দরকার নেই, পেন্টাগোনাল বাইপিরামিডাল লিখে দিবি। তো এইভাবে লিখবি, ইংরেজি টার্মটাকে বাংলায় লিখে দিই যারা বাংলা মিডিয়াম। আর
বন্ড অ্যাঙ্গেল এই ইকুইটোরিয়ালগুলোর ক্ষেত্রে শুধু আলাদা হবে, মানে ফ্লুরিন ইকুইটোরিয়াল, আয়োডিন ফ্লুরিন ইকুইটোরিয়াল, এই কোণটা হচ্ছে 72 ডিগ্রি। আর এক্সিয়ালগুলোর ক্ষেত্রে সবসময়তেই বললাম এই বন্ডটা 90 ডিগ্রি হবেই, আর এইটা 180 ডিগ্রি হবে। তিনটেই বন্ড অ্যাঙ্গেল তাদের লিখতে হবে, আমার এখানে জায়গা নেই বলে আর শুধু একমাত্র ইকুইটোরিয়ালটা দেখিয়ে দিলাম। বেসেরগুলো যেগুলো বেসটা ইকুইটোরিয়াল, দুটো ইকিউ মানে ইকুইটোরিয়াল অনুভূমিক, আর যেগুলো উপরে আর নিচে থাকে সেগুলোকে বলে উল্লম্ব বা এক্সিয়াল, AXIAL, আগের দিন লিখেছি ওগুলো। তাহলে এইগুলো আজকে তোদেরকে যেগুলো আগের দিন শিখিয়েছিলাম এবং যেগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম এবং এখনও পর্যন্ত যেগুলো করালাম, সেগুলো হচ্ছে যতগুলো বন্ড ততগুলোই শঙ্করায়নে কাজে লেগেছে, অর্থাৎ শঙ্করায়নের কোনো কক্ষ পড়ে নেই। আজকে দেখ, এবারে আর একটু অন্যরকম দেখাই, পরের পার্টটাকে দেখ। একটা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে অ্যামোনিয়া, NH3 অণুটার হচ্ছে 3টে বন্ড এরকম করে আছে, তাহলে 3টে একক ইলেকট্রন লাগবে। নাইট্রোজেন 7, 1s2 2s2 2p3। গ্রাউন্ড স্টেট GS লিখে দিলাম, ইলেকট্রন এরকম করে আছে, 3টে সমযোজী বন্ধন, 3টে একক ইলেকট্রন লাগবে, তার 3টে একক ইলেকট্রনই আছে। তাহলে গ্রাউন্ড স্টেটেই আমাদের প্রয়োজনটা কিন্তু মিটে যাচ্ছে, এক্সাইটেড করার দরকার হচ্ছে না। তো এক্সাইটেড করবি তোর প্রয়োজনের সাপেক্ষে, আমার এখানে আর দরকার নেই, আমার 3টে ইলেকট্রন দরকার ছিল, সেটাই হয়ে গেছে। তাহলে এবার গ্রাউন্ড স্টেটে শঙ্করায়ন হয়ে যায়, মানে নিজেদের মধ্যেই নিজেরা জুড়ে গিয়ে শঙ্করায়ন করে দেয়। শঙ্করায়নটা হয় একটা এসের সঙ্গে 3টে পি, sp3 হাইব্রিডাইজেশন। দেখ এখানে sp3 কী করে বুঝবি, কারণ এই প্রতি একক ইলেকট্রন শঙ্করায়নের মধ্যে থাকে। তুই যদি এটাকে ভাবিস যে তুই তো বলতে পারিস যে স্যার আমাদের তো এই লোন পেয়ারটার দরকার হচ্ছে না, আমার 3টে একক ইলেকট্রন লাগবে, 3টে একক ইলেকট্রন এখানে আছে। কিন্তু শুধু পিতে শঙ্করায়ন হয় না, আগেই বলেছি, দুটো বাদ, তার মধ্যে শঙ্করায়িত প্রাণী তৈরি হবে না, একটা সাধারণ প্রাণী হবে। দুটো একই প্রজাতির ধানের মধ্যে সাধারণ ব্রিডিং হবে। দুটো একই প্রজাতির সিংহের মধ্যেও একই ব্যাপার, নর্মাল প্রোডাক্ট হবে, শঙ্করায়ন হয় না, দুটো ভিন্ন প্রজাতিতেই শঙ্করায়ন হয়। শঙ্করায়ন যখন তুই করছিস তখন এসটাকে তোকে নিতে বাধ্য, এস ছাড়া শঙ্করায়ন হবে না, এস অরবিটাল ছাড়া কিন্তু কখনো শঙ্করায়ন হওয়া সম্ভব নয়। তো এসটাকে রাখতেই হচ্ছে। তাহলে এস আর 3টে পি কাজে লাগছে, যেহেতু 3টে ইলেকট্রন এখানে আছে, তাহলে sp3 শঙ্করায়ন হয়ে গেল। তাহলে sp শঙ্করায়ন, এটা নাইট্রোজেনের যদি এবারে কক্ষকটা ছবি আঁকতে চাই, তাহলে নাইট্রোজেন এরকম, এই দেখ লোন পেয়ারটা এইরকম, লোন পেয়ারটাকে শেডেড দেখাবি। এই প্রসঙ্গে একটু বলে রাখি, দেখ এটা একটু ইম্পর্টেন্ট কথা। লোন পেয়ার যেগুলো, একটা লোন পেয়ার 3টে বন্ড পেয়ার, 3টে একক ইলেকট্রন আছে, তারা এই একক ইলেকট্রনগুলো দেখ লোন পেয়ারটা একটু চ্যাপ্টা রকমের, একটু মোটা সোটা বাল্কি শেপ লোন পেয়ার LP, আর বন্ড পেয়ারগুলো এরকম করে সরু হয় আর লম্বা বন্ড পেয়ারগুলো। তাহলে একটা লোন পেয়ার আর 3টে একক ইলেকট্রন, এগুলোই পরে বন্ড করবে, বন্ড পেয়ার তখন হবে, এখনও পর্যন্ত একক ইলেকট্রন বলবো। তাহলে নাইট্রোজেন এরকম, অর্থাৎ একটি লোন পেয়ার সহ sp3 শঙ্করায়িত কক্ষ। তাহলে sp3 হাইব্রিডাইজেশন উইথ O1 LP, একটি LP সহ sp3 শঙ্করায়ন। এত করতে হবে না, একদম টেবিল 2 আজকে দেখাবো, এখান থেকে ডাইরেক্ট হয়ে যাবে। তুই এখানে ডাইরেক্ট এখানে লিখে দিই 1 LP + 3 BP, একটা লোন পেয়ার 3 BP। এইটা আমার দরকার হবে, পরে দেখাবো। এখন প্রথমটাকে তোকে একদম পুরোটাকে আমি দেখিয়ে দিচ্ছি, পুরো ভেঙে কী করে করবো। আর হাইড্রোজেনের টার্মিনাল অ্যাটম হাইড্রোজেন 1s1, তাহলে একটা ইলেকট্রন, তার এস কক্ষকটা এরকম হবে। তাহলে নাইট্রোজেন প্লাস 3টে হাইড্রোজেন থেকে NH3, তাহলে কেমন হচ্ছে, প্রতিটা নাইট্রোজেনে একটা করে ইলেকট্রন এখানে জোড়বদ্ধ হয়ে যাবে। অর্থাৎ অ্যামোনিয়ার যে sp3 শঙ্করায়নটা হবে, চারটেকে যদি আমরা এইভাবে দেখাই, লালগুলো যদি নাইট্রোজেনের হয়, এই যে এইগুলো নাইট্রোজেনের,
আর তিনটে হাইড্রোজেনের তিনটে আসছে জোড়বদ্ধ করতে, এই যে তিনটে হাইড্রোজেনের তিনটে এলো জোড়বদ্ধ করতে, তাহলে গঠনটা আলটিমেট কেমন হলো? নাইট্রোজেন, এই দেখ এটা লোন পেয়ারটা রয়ে গেছে, টেট্রাহেড্রাল ছবি, চতুস্তলকের মতো হচ্ছে, আর তিনটে হাইড্রোজেন এরকম করে ওভারল্যাপ করছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এই যে স্ট্রাকচারটা, অর্থাৎ দেখ এই দেখ বড় একটা দেখা হয়েছে, এখানে স্ক্রিনশট নেই একটা, এখানে একটা স্ক্রিনশট নিয়ে আমি এই বাঁদিকটা মুছে দিচ্ছি, ঠিক আছে? খেয়াল করে দেখ, নাইট্রোজেন এই 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 আর এখানে লোন পেয়ার, তার একটা ইলেকট্রনগুলো একটা অ্যাটমগুলো তুলনায় খুব ছোট, মানে একটা হিমালয় পাহাড়ের মতো তুই একটা পাথর রেখে দিস ছোটো, তাতে কি হিমালয়ের শেপটা চেঞ্জ হয়ে যাবে? হবে না। ঠিক সেরকম ওই ইলেকট্রনটাকে তো ছবি থেকে বাদ দিয়ে ভাবতে হবে। তাহলে এটাকে যদি তো ছবি থেকে বাদ দিয়ে ভাবিস, তখন ইলেকট্রনগুলোকে এরকম লোন পেয়ার হিসেবে দেখাতে হয়। তাহলে হাইড্রোজেন 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 কেমন দেখতে হচ্ছে গঠনটা দেখ, অনেকটা এরকম এরকম দেখতে হচ্ছে। এটা দেখতে, এটাকে ওই জন্য বলা হয় পিরামিডাল, পিরামিডের মতন দেখতে। তাহলে এটা হচ্ছে পিরামিডাল, পিরামিডাল গঠন। তাহলে এটার ক্ষেত্রে গঠনটা কেমন লিখবো আমরা? স্ট্রাকচার নাইট্রোজেন এরকম এই এই এই, দেখ এইটা যদি একটা বর্ণ তাহলে টেট্রাহেড্রাল হয়ে যেত, তাহলে স্ট্রাকচার হচ্ছে পিরামিডাল, পিরামিডের মতন গঠন, বুঝতে পারছিস? পিরামিডাল। আর ওভারল্যাপিংটা হচ্ছে কি sp3 সঙ্গে s, ওভারল্যাপিংটাও লিখে দিই, ওভারল্যাপিং জয়েন্টের জন্য, সেটা তো আগেই দেখলি, নাইট্রোজেনের sp3 হাইড্রোজেনের s sp3, তাই এইগুলো হাইড্রোজেনের যেহেতু s তাই এটা গোল গোল দেখাতে হচ্ছে, আর ওভারল্যাপিং রিজিয়নটাতে ইলেকট্রন ডেন্সিটিটাকে দেখিয়ে দিতে হয়। এই হচ্ছে তার অ্যামোনিয়ার গঠন। তাহলে এখন এটাকে আর টেট্রাহেড্রাল না বলে বলতে হচ্ছে পিরামিডাল। আবার ধর যদি কোনো ক্ষেত্রে ধর এরকম একটা ধর এক্স বলে একটা অ্যাটম, এখানে লোন পেয়ার এখানে লোন পেয়ার, চারটে বন্ড sp3 বেলায় sp3 এরকম বন্ড হয়ে গেল, এটা বুঝছি। হ্যাঁ, ধর এক্স, sp3 মানে হচ্ছে এরকম টেট্রাহেড্রাল, তার দুটো লোন পেয়ার আছে কোনো ক্ষেত্রে, এই যে লোন পেয়ার আর এই যে লোন পেয়ার। এই যে গঠনটা এটাকে বলা হয় অ্যাঙ্গুলার বা কৌণিক বাংলায়, কিংবা ভি সেট, ভি আকৃতি। দেখ এটাকে যদি তুলে দিতিস, এটা যদি এইভাবে যদি দিতিস এক্স এই আর এই, এটাকে এইভাবেও রাখা যেত, এখানে লোন পেয়ার এখানে লোন পেয়ার, তাহলে এটা ভি আকৃতির হতো। তাই ভি আকৃতি বলে এটার নাম দিয়েছে ভি সেট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে অন্য, যে আমরা টেবিল 1-এ তো বুঝেছি যে কোন সংকরায়নের জন্য কেমন স্ট্রাকচারটা হয়, কিন্তু সেখান থেকে তার জিওমেট্রিটা এক্সাক্ট কেমন হবে, গঠনটার থেকে জ্যামিতিটা আমরা তার দেখতে কেমন হবে। সাধারণ জ্যামিতি আমরা জানি যে sp3 হলে টেট্রাহেড্রাল, sp2 হলে ট্রাইগোনাল প্লেনার, আবার sp হলে লিনিয়ার, sp3d2 হলে অক্টাহেড্রাল, sp3d3 হলে পেন্টাগোনাল বাইপিরামিডাল ইত্যাদি। কিন্তু তাদের মধ্যে যদি কোনো লোন পেয়ার রয়ে যায়, মানে একটা বন্ড যদি না ফর্ম করে, তৈরি না হয়, তখন গঠনটা কেমন হবে সেইটা দেখানোর জন্য তোদের টেবিল 2 দেখাবো। এটার থেকে একটা জিনিস বুঝে যা, sp3 দিয়ে দেখায়। ধর sp3 সব বন্ডগুলো যদি থাকে, ধর একটা এক্স, সব বন্ডগুলো থাকা মানে হচ্ছে সাধারণ টেট্রাহেড্রাল। একটা বন্ড যদি অফ হয়ে যায়, হয়ে গেল পিরামিডাল। দুটো বন্ড যদি অফ হয়ে যায়, হয়ে গেল অ্যাঙ্গুলার বা ভিসেট। তিনটে বন্ড যদি অফ হয়ে যায়, লিনিয়ার, কারণ একটা লাইন সবসময়, একটা বন্ড মানে সবসময় সরলরেখাই হবে, অন্য কিছু হতে পারে না। তাহলে এই জন্য আমি একটা টেবিল 2 তোদের প্রোভাইড করছি, এটাকে ভালো করে যত্ন করে লিখে নিবি। টেবিল 2, টেবিল 2, হ্যাবিট অ্যাসিডের টেবিল 2। তাহলে এটা হচ্ছে হাইব্রিডাইজেশন, নাম্বার অফ এলপি, নাম্বার অফ বিপি, আর স্ট্রাকচার। কি স্ট্রাকচারটা নিজেরাই বার করতে পারবি, দেখ খুব সহজ একদম। তাহলে 1 নম্বরে হচ্ছে এসপি। এসপি মানে তার এস আর পি দুটো বন্ড হয়,
তাহলে যদি কোনো লোন পেয়ার না থাকে তাহলে দুটো এসআরপি দুটো, তাহলে 0-2 হতে পারে। কেস কী হতে পারে? দুটোই বন্ড পেয়ার বন্ড তৈরি করেছে, লোন পেয়ার মানে বন্ড তৈরি করেনি, এরকম লোন পেয়ার হয়ে গেছে। তাহলে এরকম একটা লোন পেয়ার আর একটা বন্ড পেয়ার হতে পারে, মানে যোগফলটাকে 2 হতে হবে। এসআরপি মানে দুটো পক্ষ, আর 2-1 হতে পারে। এবারে একটা জিনিস ভাব, এক্স এর দুটোই লোন পেয়ার কোনো বন্ড তৈরি করেনি, তাহলে সেরকম কেস তো আমার আসবে না, সেরকম অনুই তৈরি হয়নি, বন্ড হয়নি। 0 বন্ড পেয়ার 2 আর 0, যদি 0 বন্ড পেয়ার হয় তার মানে কোনো বন্ড তৈরি হয়নি, তাহলে সেরকম ঘটনা ঘটবেই না, তাহলে সেরকম অনুই তৈরি হয়নি। বন্ড না হলে অনু কী করে হবে? তাহলে কখনো বিপি 0 কেসটা আমাদেরকে ভাবার দরকার নেই, তাহলে এই দুটো কেস ভাবতে হবে। 0 আর 2, 0 লোন পেয়ার, এটা তাহলে এটা আমরা জানি যে এরকম করে একটা লিনিয়ার স্ট্রাকচার হয়, লিনিয়ার বা রৈখিক, বাংলায় রৈখিক। আর যদি একটা লোন পেয়ার হয় মানে যে কোনো একটাকে মুছে দে, সেটা আমাদের ভাবনা থেকে বাদ দিয়ে দিলাম, এটা সেই লিনিয়ারই হবে, এটা মাথায় রাখ। অর্থাৎ একটা বন্ড পেয়ার যদি থাকে তাহলে সবসময় লিনিয়ার হবে। জিওমেট্রিটা টেবিল 1 থেকেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। 2 নম্বর কেস হচ্ছে SP2। SP2 মানে 3টে, 2 আর 1 3, একটা এস আর দুটো পি, তাহলে 0-3 হতে পারে, 1-2 হতে পারে, 2-1 হতে পারে। 3 0টাকে ধরবো না বলেছি। এটাতে হলে আমরা কি জানি, ট্রাইগোনাল প্লেনার হয়, ট্রাইগোনাল প্লেনার হয়। 0-1 মানে একটাকে মুছে দিয়ে উপরটা থেকে আমরা মুছে দিলাম, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাঙ্গুলার বলে বা কৌণিক। আর যদি একটা হয়, তুই এই দুটো এটাকে আর এটাকে মুছে দে, অর্থাৎ আমি বলতে চাইছি এরকম তো ছিল একটা বন্ড পেয়ার, দুটো লোন পেয়ার মানে দুটোকে বন্ডকে মুছে দিলাম। ধর এই 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 ছিল, এই প্রান্তগুলোকে মুছে দিচ্ছি, প্রান্তগুলো তুই লেখ আর না লেখ কি কেসে যায় না। মানে ট্রাইগোনাল প্লেনারটাকে তুই তোরা যদি বলিস যে আমরা এইরকম লিখবো, মানে এই প্রান্তগুলোকে দেবো না, চলবে, ওর অসুবিধা নেই। তাহলে এটা যদি দুটোকে মুছে দিলাম তাহলে লিনিয়ারই হবে, তাহলে লিনিয়ার বা রৈখিক। তাহলে 2-1 একটা বন্ড পেয়ার মানেই রৈখিকই হবে সবসময়। SP2 ক্ষেত্রে হয়ে গেল 1-2। 3 নম্বরটা 3 নম্বর হচ্ছে কি SP3 0-4, 3 আর 1 4, 0-4 কেস হয়, 1-3, 2-2, 3-1। 0-4 মানে টেট্রাহেড্রাল, 1-3 মানে হচ্ছে এই পিরামিডাল, পিরামিডাল উপরটাকে মুছে দিলাম, আরেকটাকে মুছে দিই অ্যাঙ্গুলার বা ভি আকৃতি, ভি সেট। আর 1 মানে হচ্ছে লিনিয়ার রৈখিক। তাহলে এই হচ্ছে SP3 বেলায়। 3 নম্বর গেল SP3D। SP3D এর বেলায় দেখি এর পরেরটা, আমি প্রতিটা একটা করে জায়গা ছাড়া তোরা স্ক্রিনশট যাতে নিতে পারিস। SP3D 3 আর 2 5, 3 1 4 1 5, 0-5 হতে পারে, 1-4 হতে পারে, 2-3 হতে পারে, 3-2 হতে পারে, 4-1 হতে পারে। 0-5 মানে হচ্ছে ট্রায়াঙ্গুলার প্লেনার, ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল, ট্রাইগোনাল বাই পিরামিডাল হয়েছে। পরেরটা হচ্ছে 1-4। 1-4-এ দেখ মজাটা হচ্ছে কি, যে কোনো একটা অফ করবি, কিন্তু এই ট্রাইগোনাল বাই পিরামিডাল এই SP3 এর ক্ষেত্রে কোনটাকে অফ করবি সেটা কিন্তু ডিফারেন্ট কেস হবে। খেয়াল করে দেখ, তুই করলি কি উপরটাকে অফ করে দিবি, তাই এটা এরকম গেল। অথবা আরেকজন বলে যে না আমি করবো কি, অফ করবো এদিকেরটাকে, তাহলে এরকম হয়ে গেল। দুটো ক্ষেত্রে কিন্তু ছবি আলাদা আসবে, খেয়াল করে দেখ। আগেরগুলোর ক্ষেত্রে তুই যেটাই খুশি অফ করে একই ছবি আসতো। এই দেখ এটা দেখ ত্রিভুজের মতন রেখেছি, আর এইটা ধর
আমি করেছি নিচেরটাকে ধরে রেখেছি, এই যে এটা অর্থাৎ একটা পিরামিডের মতন কিন্তু পেয়ে যাচ্ছিস। এখান থেকে চূড়া যদি নামাস আর উল্টানো পিরামিড, উপর নিচটাকে আপ করলে উপরটা একটা সুন্দর পিরামিড পেয়ে যাচ্ছিস। আবার যদি উপরটাকে আর নিচটাকে রেখে তুই যদি যে কোনো একটা সাইডকে অফ করে দিস, এইরকম দেখতে একটা সরলরেখার, এই যে এরকম দেখতে হচ্ছে একটা সরলরেখা এবং তার সঙ্গে একটা বাঁকানো একটা এরকম অনেকটা সেই মাছ ধরা মতন জিনিসের মতন, সে খালুই টাইপ একটা এরকম করে একটা জিনিস, সেই এরকম করে লম্বা দেখ অনেকটা এরকম করে একটা এই যে এইরকম একটা জিনিস হয়ে যাচ্ছে, সেই অনেকটা আমাদের কী বলে সেটাকে ঢেকির মতন একটা জিনিস, এটা উপর নিচ করা যাবে এরকম করে রাখা আছে, ঠিক আছে। তো এই যে এগুলোকে তাহলে এখন কোনটা হবে, এই দুটো ছবির মধ্যে কোন ছবিটা হবে সেটার জন্য যেটা আছে সেটাকে বলা হয় বেন্টস রুল। বেন্টস রুল, বেন্টের সূত্র, BNT, বেন্টস রুল, বেন্টের সূত্র, 1 নম্বর সূত্র। দেখ বেন্টস রুলে বলছে কি, বলছে যে যে সবসময়তে এই লোন পেয়ারগুলো যেহেতু একটু মোটা সোটা হয় বন্ড পেয়ারের তুলনায়, তারা সবসময় ইকুইটোরিয়াল প্লেন অকুপাই করে। লোন পেয়ারগুলি সবসময়তে ইকুইটোরিয়াল প্লেন মানে অনুভূমিক তলে থাকতে চায়, ট্রাই টু মেনটেন ইকুইটোরিয়াল প্লেন। এলপিগুলি অনুভূমিক তলে থাকতে চায়, যারা লিখে দেখছে তারা লিখবি এলপিস ট্রাই টু মেনটেন ইকুইটোরিয়াল প্লেন, সবসময় ইকুইটোরিয়াল প্লেনে থাকতে চেষ্টা করে। তাহলে ইকুইটোরিয়াল প্লেন মানে অফটা তৈরি করতে হবে ইকুইটোরিয়ালে, এটা নয়, বেন্টের নিয়ম অনুসারে এটা হবে না। এরকম করে তুই তাকে, যেহেতু এটা মোটা লোক একটা পাতলা, যে তাদের মধ্যে পার্থক্য যে মোটা লোকরা একটু শুতে যায় আর পাতলার একটু দাঁড়িয়ে থাকতে পারে, তার এক্সিয়ালগুলোতে দাঁড়ানো আর ইকুইটোরিয়াল মানে শোয়া। তাহলে কী হচ্ছে, তোকে লোন পেয়ারগুলোকে সবসময় তুই শোয়াবি, কখনো দাঁড়ানোর চেষ্টা দাঁড়াতে দিস না, ও দাঁড়াতে চাইবে না। বন্ড পেয়ার থাকলে তাকে বন্ড পেয়ারকে তাকে দাঁড়াতে দিতে হবে। যেমন একটা মোটা লোক সবসময় একটু শুতে পছন্দ করে, ব্যতিক্রম আছে, আমি একটু মজা করে বলছি তোদের এটা, এরকম প্রচুর উদাহরণ আছে আমাদের সময়। ক্রিকেটের ডেভিড বুন, তারপরে ধর অস্ট্রেলিয়া ডেভিড বুন, তারপরে শ্রীলঙ্কার অর্জুন রণতুঙ্গে ক্যাপ্টেন ছিল, ওদের মানে বিশ্বকাপ পাওয়ার টিমের ক্যাপ্টেন, একটু মোটাসোটা ছিল কিন্তু দুর্ধর্ষ ফিল্ডার ছিল। এরকম আছে উদাহরণ প্রচুর। কিন্তু সাধারণভাবে কী হয়, একটু মোটা লোকরা শুতে পছন্দ করে, পাতলা লোকরা একটু দাঁড়িয়ে থাকতে বেশি পারে। তো সেরকম লোন পেয়ারগুলো একটু শুতে চাইবে, ইকুইটোরিয়াল প্লেনের লোন পেয়ারগুলোকে দিবি। যদি বন্ড পেয়ার পড়ে থাকে, না থাকলে তো কিছু করার নেই, পজিশন না থাকলে তখন তাকে সবাই যদি লোন পেয়ার হয় তখন তো কাউকে আবার এক্সট্রা দিতে হবে। কিন্তু সেটা সাধারণভাবে রেয়ার কেস, বুঝতে পারবি। ফার্স্ট কাজ হচ্ছে তুই সবসময় তোরা ইকুইটোরিয়াল প্লেনে লোন পেয়ারকে দিয়ে দিবি। হলো, তাহলে এটা গেল। এটা এই স্ট্রাকচারটার নাম হচ্ছে ডিস্টর্টেড টেট্রাহেড্রাল, মানে বাংলায় বলে বিকৃত চতুস্তলক। এটা আরেকটা নাম হচ্ছে সিস স্ট্রাকচার, যারা ইংরেজিতে দেখছিস। ডিস্টর্টেড মানে হচ্ছে বিকৃত চতুস্তলক বা সিস স্ট্রাকচার, মাকুর মতন দেখতে বলে সিস বলে। যাই হোক, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্টে গেল। এবারে আমি এটাকে রেখে দিচ্ছি, এইটাকে মুছে দিচ্ছি, স্ক্রিনশটটা নিয়ে নে। এটা ঠিক আছে, মুছতেই হবে আমাকে, কারণ আমি এবার 2-3-এ চলে যাব। 2-3-এর বেলাতে দেখ 2-3 দুটো লোন পেয়ার কোথায় দিবি, দুটো ইকুইটোরিয়াল পজিশনে দিবি। অর্থাৎ দেখ পজিশনটাকে দিয়ে দেখাচ্ছি, এই তাহলে এইখানে একটা লোন পেয়ারকে দিয়ে দে, এখানে একটা লোন পেয়ারকে দিয়ে দে। তাহলে এই আর এই হলো, এরকম দেখতে হচ্ছে। এই আর এটাকে বলা হয় টি শেপড, টি আকৃতি। 3-2 মানে 3টে ইকুইটোরিয়াল এখানটা তো অফ করে দে, অর্থাৎ এরকম হচ্ছে লিনিয়ার। আর 1 হলে তো অলওয়েজ লিনিয়ারই হবে। এটাকে এখানেও আরেকটাকে অফ করে দে, এরকম লিনিয়ার। তোরা যদিও লিনিয়ারটাকে এরকম করে দেখাবি,
দুটোর ক্ষেত্রে এরকম করে দেখাবি, এরকম করে দেখাবি এই লিনিয়ারটাকে, এটার ক্ষেত্রে দেখাবি এরকম করে। উপর নিচে তুই যেভাবে বসে আঁকতে পারিস, উপর নিচে দেখালেও কেউ কিছু বলার নেই কিছু। তাহলে এটা গেল 4 নম্বরের টেস্ট। এবারে আমরা sp3d2-তে চলে যাব। sp3d2-তে চলে যাব। 5 sp3d2, তাহলে sp3d2 মানে 3 আর 2 5 আর 6, তাহলে প্রথমে 0 6 কেস, তারপরে 1 5 2 3 4 2 5 1 0 6 0 6 মানে নর্মাল কেসটা একদম প্লেন অক্টাহেড। টেবিল 1 এর যেটা ফার্স্ট কেস, টেবিল 1 এর কেসটাই হচ্ছে সবসময় ফার্স্ট কেস হচ্ছে অক্টাহেড্রা। তাহলে এরপর 1 5 একটাকে অফ করবি, কোনটাকে অফ করবি? বেন্টসের নিয়ম অনুসারে ইকুইটোরিয়াল পজিশনে অফ করবি। তো ব্যাপারটাকে দেখ, ইকুইটোরিয়াল পজিশনে অফ করা মানে কেমন হচ্ছে। এই তো ধর এটা দেখতে পাচ্ছিস, এইটাকে ইকুইটোরিয়াল থেকে বাদ দিয়ে দিলাম। তাহলে যে কোনো একটাকে দিয়ে বাদ দিতে পারিস, এইরকম রয়ে গেল। তাহলে এবারে মজাটা লক্ষ্য কর, এইটাতে মিলে একটা স্কোয়ার হয়ে গেল। সোজা করে দেয়, স্কোয়ার পিরামিডাল হয়ে যাচ্ছে। তাহলে স্ট্রাকচারটা তাই এটাতে হয় স্কোয়ার পিরামিডাল বলবো। তোকে দেখে মনে হতে পারে যে এটা হয়তো স্কোয়ার পিরামিডাল, পিরামিডটা স্কোয়ার, বেসটা স্কোয়ার দিয়ে একটা পিরামিড, বর্গ পিরামিডীয়। তো দেখে মনে হতে পারে আমি এক্সিয়াল ব্যবহার করেছি, কিন্তু এক্সিয়াল ব্যবহার করিনি, সেটাকে সোজা করে দিয়েছি জাস্ট। 2 3 এর বেলাতে দেখ, 2 3 এর কেসটাকে দেখ, দুটো লোন পেয়ার, তাহলে লোন পেয়ারগুলো তুই এক্সিয়ালে রাখবি। ধর এখানে রেখেছিস আর এখানে রেখেছিস, উপরে আর নিচে রাখবি না, বেন্টস বলে দিয়েছে, বেন্টস রুলের 1 অনুসারে এটা রাখবি না। অথবা এখানে রেখেছিস আর এখানে রেখেছিস, ভালো করে বোঝ। তুই হয় রাখতে পারিস এইরকম, অর্থাৎ এদিকেরটাকে অফ করে দিয়েছিস, এরকম দেখতে হচ্ছে। এটা এরকম করে রাখলে একটা টি সেক্টের পাশে একটা লম্বা খাড়া, মানে অনেকটা বিকৃত একটা স্থলকের মতন হচ্ছে অনেকটা। অথবা তুই রাখতে পারিস দুটো দিকে অফ করতে পারিস, অর্থাৎ এটাকে এদিকে নিয়ে চলে যায় এরকম, তাহলে এটাকে সোজা করে দিলে এটা স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্কোয়ার পিরামিডাল, স্কোয়ার প্লেনার হয়ে যাচ্ছে। এটা চলবে না, এটা চলবে। কেন চলবে? তার জন্য বেন্টস রুল 2, বেন্টস রুল 2-তে বলছে কি যে বেন্টস রুল 1-এ তো তোকে এক্সিয়ালটাকে বাদ কেন দিয়েছি আগে বলে দিলাম, কেন এইটা চলবে এটা চলবে সেটাকে বলছি না। বেন্টস রুল 2-তে বলছে 2 নম্বর বেন্টস রুল, লোন পেয়ারগুলো যেহেতু ইলেকট্রনের আধারে পরিপূর্ণ, তাহলে একে অপরকে বিকর্ষণ করে, তাহলে এই কাছাকাছি তারা একে অপরকে বিকর্ষণ করবে এবং মলিকিউল বা অণুটা অস্থায়ী হয়ে পড়বে। তাই তারা যত দূরে থাকবে তত তারা স্টেবল হবে। তাহলে সবসময় তারা ম্যাক্সিমাম কৌণিক দূরত্বে, এখানে কৌণিক দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি, যেখানে এটার কৌণিক দূরত্ব হচ্ছে 180 ডিগ্রি, তাহলে ম্যাক্সিমাম কৌণিক দূরত্ব থাকতে চায়। তাহলে এলপিগুলি সর্বোচ্চ কৌণিক দূরত্বে অবস্থান করে, এটা বেন্টস রুল 2। তাহলে ইংরেজিতে লিখবি এলপিস ট্রাই টু মেনটেন ম্যাক্সিমাম অ্যাঙ্গুলার ডিস্টেন্স মেনটেন করে বেন্টস রুল 2। তাহলে এটা স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি হবে এইরকম, অত দেখানোর দরকার হচ্ছে না। স্কোয়ারের মতন হয়ে গেল, এখানে একটা লোন পেয়ার, এখানে একটা লোন পেয়ার, স্কোয়ার প্লেনার, সমতলীয় বর্গাকার, হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4 2 এটা আমি এটাকে আবার মুছবো, স্ক্রিনশট নিয়ে রাখ। 4 2 এর কেসটা কি হবে? 4 2 মানে 4টে লোন পেয়ারকে চারদিকে রেখে দে,
তাহলে একদম প্লেন লিনিয়ার, এটাও লিনিয়ার। আর 6 নম্বরে এটাকে মুছে দিচ্ছি, তাহলে স্ক্রিনশট নিয়ে রাখ। 6 নম্বরে একটাই কেস হয়, সমস্যা নেই, মানে অনু নেই, তাহলে কেস তোকে জানতে হচ্ছে, তোকে ব্যবহার করতে হচ্ছে না। 6 নম্বরে হচ্ছে sp3d3, এক হচ্ছে 7টা 3 6 7 0 7 আর 1 6। অ্যাকচুয়ালি আর হয় না কেস, এই 1 6 একটাই কেস, এটা তো আমরা পড়েছি। পেন্টাগোনাল বাই পিরামিডাল, পেন্টাগোনাল বাই পিরামিডাল 1 6 1 6 যে কোনো একটাকে দেখ। এইভাবে পেন্টাগনটাকে আঁকছি, তোদের বোঝাতে আমার সুবিধা হবে। এই দেখ, এবারে একটা লোন পেয়ার সবসময় ইকুয়েটরের পজিশনে থাকবে, এইখানে ইকুয়েটরের পজিশনে রেখে দিলাম। তো দেখা গেছে কি, একটা লোন পেয়ার তার বিকর্ষণ ভেরি ভেরি লেস দেন 6 বন্ড পেয়ার, 6টা বন্ড পেয়ারের তুলনায় তার বিকর্ষণ বলটা এতই কম, তাকে ছবিটার থেকে বাদ দিয়ে দিতে হয়। এটা বিকর্ষণ বল, রিপালসিভ ফোর্স। রিপালসিভ ফোর্সটা হচ্ছে একটা লোন পেয়ারের ভীষণ ভীষণ কম, ভেরি ভেরি লেস দেন। তাহলে এটাকে বাদ দিয়ে দিলে ছবিটা থেকে হচ্ছে কি, একদম পিওর অক্টাহেড্রাল হয়ে যায়, অক্টাহেড্রাল। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত তোদের এটা হচ্ছে টেবিল 2। তোরা কতগুলো হোমওয়ার্ক দিচ্ছি, মানে আমি এখনো এর আগের দিনে স্ট্রেট যতগুলো বন্ড ততগুলো সংকরায়ন, আজকে কোনো পাই বন্ড নেই, কোঅর্ডিনেট বন্ড নেই, যা শেখাচ্ছি তার উপর সংকরায়ন দিচ্ছি। এখানে কি দেখবি, সংকরায়নের মধ্যে কিছু লোন পেয়ার থেকে যাবে, সেগুলোকে হিসেব করে এই টেবিল 2 দিয়ে তোকে স্ট্রাকচারগুলোকে বলতে হবে। হোমওয়ার্কটা হচ্ছে, যেমন কয়েকটাকে দিচ্ছি আমি, জল SF4 XCF6 BRF5 CLF3 আর XCF4টাও করতে হবে। জেনন 54 শেষ কক্ষপত্র করবি। জেননে তোদের ইলেকট্রনিক বিন্যাস ওরকম 5s2 5p6 লেখে কাজটা করবে, মধ্যেগুলো লেখা দরকার নেই। 54 জেনন 54 54 H2 এগুলোর কিন্তু পরের দিন আমাকে দেখাবি। আরেকটা দিচ্ছি, সেটা হচ্ছে PH3, এগুলো দেখাবি, এগুলো করবি তো পরের দিন হোমওয়ার্ক রইল। আমি এগুলোকে পরের দিন এই হোমওয়ার্কগুলোকে ডিটেল স্টাডি করব, এটাকে নিয়ে আরেকবারটি ভালো করে এই জায়গাটাকে আরেকবার বলবো। এইগুলোর উপরে আমি লাইভ ক্লাস করানোর ইচ্ছা, সেটা তোদেরকে আগে বলে দেবো, গ্রুপে বলে দেবো, ভিডিওতে বলে দেবো, আগের থেকে টাইম বলে দেবো। একটা টাইম তোদেরকে অ্যাডজাস্ট করতে হবে, 1 ঘন্টা মতন একটা টাইম থাকলেই আমার হয়ে যাবে, লাইভ ক্লাসে তোকে বুঝিয়ে দিতে পারবো। যাকে আজকে এখানে শেষ করছি, ভালো থাকিস, বাই।